বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি এবং উদীয়মান অর্থনৈতিক দেশ হিসেবে চীনকে জানা গেলেও আজ থেকে কিছু দশক আগেও চীনের এই চিত্র পুরোপুরি ভিন্ন ছিল। বিশ্ব ব্যাংকের মতে 1981 সাল থেকে 2015 সময়কালে প্রায় 850 মিলিয়ন মানুষকে দারিদ্রতার সীমা থেকে বের করে আনা হয়েছে, যা শতাংশের হিসেবে দারিদ্রতার হার 88% থেকে কমিয়ে 0.7% আনা হয়েছে। না, এটি কোনো জাদুবল বা অলৌকিকতায় নয়, বরং কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেগুলোর বাস্তব প্রয়োগেই চীনকে আজকের প্রগতিশীল চীন হতে সাহায্য করেছে। 1959 সাল থেকে 1961 সাল অবধি খাদ্য সংকটের কারণে তৈরি হওয়া দুর্ভিক্ষ, যেখানে প্রায় 50 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে, ওই নির্মম পরিস্থিতিকে সামলে চীন কিভাবে এতটা কম সময়ে জিডিপি এর মাপকাঠিতে বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র হয়ে উঠল, সেই বিষয়ে আলোচনা করা হবে আমাদের আজকের পর্বে। উল্লেখ্য, আপনাদের মাঝে আসার প্রচেষ্টায় এটি আমাদের চ্যানেলের প্রথম উপস্থাপনা। যদি আমাদের আয়োজন ভালো লেগে থাকে তাহলে আশা রাখবো আমাদের পাশে থাকবেন। আমাদের এই ভিডিওতে ব্যবহৃত বেশ কিছু তথ্য ধ্রুব রাঠি নামক ইউটিউব চ্যানেল থেকে সংগ্রহ করা হয়েছে। সাল 1979। মূলত এই সময় থেকে চীনে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে চীনা উদীয়মান অর্থনৈতিক অবস্থার সূচনা হয়েছিল। তবে 1979 সাল অবধি পৌঁছাতে চীন দেশকে যে সমস্ত সাংঘর্ষিক পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা করার জন্য আমাদের শুরু করতে হবে 1945 সাল থেকে। সাল 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর চীনের অন্যতম আলোচিত এবং সমালোচিত রাষ্ট্রনায়ক মাও সে তুং কমিউনিস্ট পার্টি অফ চায়না এর অধীনে চীন প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়নের রূপ দিতে মরিয়া হয়ে ওঠে। অন্যদিকে কমিউনিস্ট পার্টি এবং ন্যাশনাল পার্টি এর পূর্ব মতবিরোধের জেরে দুই পার্টির বাহিনীদের দ্বারা শুরু হয় নতুনভাবে গৃহযুদ্ধ। মূলত এই গৃহযুদ্ধটি শুরু হয়েছিল 1927 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে গৃহযুদ্ধ সাময়িকভাবে বন্ধ থাকলেও 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপর এই গৃহযুদ্ধ আবার শুরু হয় এবং ফলাফল হিসেবে 1949 সালে কমিউনিস্ট পার্টি অফ চায়না জয়লাভ করে এবং 1949 সালের 1 অক্টোবর মাও সে তুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীনের যাত্রা শুরু হয় এবং গৃহযুদ্ধে পরাজিত ন্যাশনাল পার্টি এর সদস্য, অনুসারী এবং বাহিনীরা পার্শ্ববর্তী দ্বীপে চলে যায়, যেটাকে আজ আমরা তাইওয়ান নামে জেনে থাকি। ফিরে আসি চীনের দিকে। গৃহযুদ্ধ জয়লাভের পর চীনের মূল ভূখণ্ডের রাষ্ট্রপতি হিসেবে নেতৃত্ব থাকে মাও সে তুং। 1949 থেকে 1976 সাল অবধি আমৃত্যু ক্ষমতায় থাকাকালে একনায়কতন্ত্র শাসনের পরিপ্রেক্ষিতে নেয়া সিদ্ধান্তগুলোর জন্য প্রত্যেক চীনা নাগরিকের কাছে যে তিনি ভিলেন বনে গিয়েছেন তেমনটা কিন্তু পুরোপুরি সত্য নয়। কিছু চীনা নাগরিক মাওকে চীনের জাতির জনক বলে আখ্যায়িত করতেও পিছুপা হন না। উল্লেখ্য, একনায়কতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যাতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। 1953 থেকে 1957 সময়কালে চীনে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা পাস হয়েছিল, যেখানে চীনের দ্রুততার সূচনা শিল্পায়নকে আকর্ষণীয়ভাবে প্রাধান্য দেওয়া হয়েছিল এবং এটি এখনো ব্যাপকভাবে সফল হয়েছে বলে বিবেচিত হয়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি সুস্পষ্টভাবে সোভিয়েত অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়নের পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য উপাদান সহায়তা এবং ব্যাপক প্রযুক্তিগত পরামর্শ উভয়ই প্রদান করেছিল। চীনের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় মাও সে তুং দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড অভিযান শুরু করেছিল, যা 1958 সাল থেকে 1963 সাল অবধি চালানোর জন্য নির্ধারিত ছিল, যদিও 1961 সালের মধ্যে প্রচারটি নিজেই বন্ধ হয়ে যায়। এই গ্রেট লিপ ফরওয়ার্ডের উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক এবং সামাজিক অবকাঠামোকে উন্নত করা। গ্রেট লিপ ফরওয়ার্ডের মূল পলিসি ছিল দুইটা। এক, জমিকে জমির প্রকৃত মালিক থেকে কেড়ে নিয়ে কৃষকের হাতে তুলে দেয়া, যেটার নাম দেওয়া হয় ল্যান্ড রিডিস্ট্রিবিউশন, এবং ওই একই জমিতে একাধিক কৃষক যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছিল, তবে ওইসব জমির মালিকানা ছিল সরকারের কাছে। 2, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এর অর্থ ফ্যাক্টরি তৈরি তথা বৃহৎ শিল্প গড়ে তোলার পরিকল্পনা। অন্যদিকে দেশের প্রতিটা পরিবারকে নিজেদের ঘরের আশেপাশে রিসোর্সগুলো ব্যবহার করে ছোট পরিসরে স্টিল এবং ফার্নিচার বানানোর জন্য আহ্বান জানায়। যদিও সরকারের এই পলিসি ভালো উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, কিন্তু ফলাফল ভালো হয়নি, কারণ পারিবারিকভাবে যে সামগ্রীগুলো বানিয়েছিল সেগুলোর গুণগত মান ভালো ছিল না, ফলে সেই সামগ্রীগুলো বানাতে যেই উপাদান লেগেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। কৃষকদের কাছে ফসলের উৎপাদন বাড়ানোর মতো কোনো প্রকার অবস্থা ছিল না, কারণ কৃষকদের তাদের ফলনকৃত ফসল থেকে কোনো প্রকার মুনাফা দেওয়া হতো না, না তো জমির কোনো প্রকার মালিকানা তাদের ছিল, যার কারণে 1958 থেকে 1961 সময়কালে উৎপাদনের হার 15% কমে গিয়েছে। গ্রেট লিপ ফরওয়ার্ডের অধীনে আরও একটা বিশেষ পলিসি ছিল,
যার নাম 4 ইভিলস ক্যাম্পেইন। এটি স্ম্যাশ স্পাইরো ক্যাম্পেইন বা চড়ুই নির্মূল অভিযান নামেও পরিচিত পায়। যেহেতু চড়ুই পাখি ফসল ক্ষেতের দানা খেয়ে ফেলাতে ফসল উৎপাদনে বিঘ্ন ঘটছে, তাই মাওয়ের নির্দেশে চড়ুই পাখি নির্মূল করা এবং এই বিষয়ে সরকারি পক্ষের মাধ্যমে জনগণকে চড়ুইয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আগ্রহী করে তোলা হয়। শুরু হয় চড়ুই পাখি মারার অভিযান, কিন্তু এর ফলে জমিতে পোকামাকড় বেড়ে যায়। কারণ চড়ুই পাখির খাদ্য ছিল পোকামাকড়, ফলে তৈরি হয় গুরুতর পরিবেশ ভারসাম্যহীনতা এবং যার কারণে ফসলের উল্লেখযোগ্য ক্ষতি হয় এবং খাদ্য ঘাটতি মারাত্মকভাবে দেখা দেয়। এই সময় খারাপ আবহাওয়াজনিত সমস্যা এবং সরকারের কিছু দূরদর্শী পদক্ষেপ সংক্রান্ত পলিসি, বিশেষ করে চড়ুই পাখি নির্মূল অভিযানের কারণে দেশে ভয়াবহ খাদ্য দুর্ভিক্ষ দেখা দেয়, যাকে দ্য গ্রেট চাইনিজ ফেমিন নামে অভিহিত করা হয়। এটাকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব সৃষ্ট বিপর্যয় বলে জানা হয়ে থাকে। এই সময় অনাহারজনিত কারণে আনুমানিক প্রায় 50 মিলিয়ন মানুষের মৃত্যু হয়। 1976 সালে মাওয়ের মৃত্যু হয় এবং তখন অবধিও চীনের অর্থনীতির কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। তবে মাওয়ের সময়কালে যে কেবল ব্যর্থতায় ছিল বিষয়টা তেমন নয়। কিছু ইতিবাচক অর্জনও ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মহিলাদের সমান অধিকার প্রদানের নীতি গ্রহণ এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, যার ফলে দেখা যায় 1978 সালে 1949-এর তুলনায় 3 গুণ বেশি প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল বৃদ্ধি পেয়েছে। 1976 সালে মাওয়ের মৃত্যুর পর ক্ষমতায় আসেন দ্যাং জিয়াওপিং। দ্যাংকে ফাদার অফ মডার্ন চায়না নামেও জানা হয়, কারণ ওনার সময়েই চীনের প্রকৃত অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হয়। দ্যাং এবং মাও একই পার্টির অধীনে হলেও দুজনের মতাদর্শন ছিল পুরোপুরি ভিন্ন। দ্যাং মাওয়ের সময়কালে মাওয়ের কিছু অহেতুক সিদ্ধান্তের প্রতি আন্দোলন করেছিল। দ্যাং এর মতে দেশের অর্থনীতির উপর সরকারের প্রয়োজনের তুলনায় বেশি কন্ট্রোল ছিল। দ্যাং অর্থনীতিকে স্বাধীন করতে চেয়েছেন, যার কারণে উনি ওনার পলিসিকে ইকোনমিক লিবারেলাইজেশন নামে নামান্বিত করেছেন। কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার জন্য উনি হাউস হোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম তৈরি করেছেন। মাও যখন গ্রেটলি ফরওয়ার্ড ক্যাম্পেইন নিয়ে এসেছিল, ওই ক্যাম্পেইন বা পলিসির মাধ্যমে ব্যক্তিগত কৃষিকাজকে পুরোপুরি শেষ করে দিয়েছিল, যার অর্থ হলো কোনো ব্যক্তি জমি ক্রয় বা জমির মালিকানা আদায় করতে পারবে না। মাওয়ের সময় জমির পুরো মালিকানা সরকারের কাছে ছিল। দ্যাং ক্ষমতায় এসে এই বিষয়ে উল্লেখযোগ্য 2টা পরিবর্তন এনেছিল। 1. দ্যাং এর মতামত অনুসারে জমির মালিকানা এখনো সরকারের নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু কিছু নির্দিষ্ট কৃষক এবং কৃষকের পরিবারকে নির্দিষ্ট পরিমাণে জমির দীর্ঘমেয়াদী লিজে দেওয়া হবে এবং ওই কৃষক নিজেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে যে কোন ফসল উৎপাদন করতে হবে, কিভাবে কৃষিকাজ তথা নিজেদের ব্যবসা সম্প্রসারণ করবে এবং কিভাবে মুনাফা অর্জন করবে এবং জমি থেকে উৎপাদিত হওয়া ফসলের লাভ ক্ষতির ভাগ পাবে। 2. প্রত্যেক কৃষকেরই তাদের উৎপাদিত ফসল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ফসল সরকারকে বিক্রি করতে হবে এবং বাকি ফসলগুলো তারা বাইরে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবে। ফলে কৃষকদের মধ্যে অধিক ফসল উৎপাদন করার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। কৃষিক্ষেত্রে নতুন এই ব্যবস্থা কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং গ্রামীণ জনগণ উৎসাহের সাথে এটি গ্রহণ করেছে। মূলত ওই সময় থেকে কৃষি এবং গ্রামীণ অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধির সময়কাল শুরু করেছে। কৃষিক্ষেত্রে যে নীতি প্রয়োগ করেছে, শিল্পক্ষেত্রেও একই নীতি কার্যকর করেছেন দ্যাং, যার নাম দিয়েছে ফ্যাক্টরি ম্যানেজার রেসপন্সিবিলিটি সিস্টেম। মাওয়ের সময়কালে শিল্প কারখানাগুলো পরিচালনার দায়িত্ব কমিউনিস্ট পার্টির লোকেদের দেওয়া হয়েছিল এবং শিল্পক্ষেত্রে পলিটিক্যাল হস্তক্ষেপ প্রত্যক্ষভাবেই ছিল। কিন্তু দ্যাং এর সময়কালে ফ্যাক্টরি পরিচালনার দায়িত্ব ওখানে কর্মরত ওয়ার্কার্স এবং ম্যানেজারকে দেওয়া হবে এবং তাদের কাছে এটা পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকবে যে ওনাদের কি উৎপাদন করতে হবে, প্রোডাকশন টার্গেট এবং কত মূল্যে ওই পণ্য বিক্রয় করা হবে এবং শ্রমিকদের বেতন কত হবে। মাওয়ের সময়ে যেখানে সরকারের হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা ছিল, দ্যাং এর সময়ে অর্থনৈতিকভাবে স্বাধীনতা দেওয়া হয়েছিল, যার ফলস্বরূপ কৃষিক্ষেত্রে ফসল উৎপাদন 1984 সালে 1978-এর তুলনায় 7.4% বৃদ্ধি পেয়েছে। এরপরে সিদ্ধান্ত ছিল শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনা এবং জনগণকে শিক্ষিত করে তোলা। এরই পরিপ্রেক্ষিতে 1986 সালের এপ্রিলের 12 তারিখ কম্পালসারি এডুকেশন ল নিয়ে আসেন। এই বিলের মাধ্যমে 9 বছরের জন্য শিক্ষা গ্রহণ ফ্রি এবং বাধ্যতামূলক করেছেন। এই বিল তৈরি করে সরকার চুপচাপ বসে থাকেননি, বরং এই আইনের উদ্দেশ্য যাতে সফল হয় সেই দিকেও নজর দিয়েছেন। দ্যাং খুবই গুরুত্বের সাথে বিষয়টাকে নিয়েছেন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য অর্থ খরচ করে গিয়েছেন। 1980 সাল অবধি দেশটির মোট জিডিপির 2% শিক্ষার মান উন্নয়নের জন্য বরাদ্দ করা হলেও ধীরে ধীরে এটি বাড়াতে থাকেন এবং 2012 সালে এটি মোট জিডিপির 4.1% পৌঁছেছেন। শুধু এতটুকুই নয়, সরকার কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষায়ও অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং জনগণকে সেই সব বিষয়ে দক্ষ করে তুলতে চেয়েছেন যেগুলো প্রকৃতপক্ষে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এইসব পদক্ষেপের কারণে চায়নাতে শিক্ষার হারের মধ্যে আকর্ষণীয় ইতিবাচক পরিবর্তন পাওয়া যায়। 1982 সালে চায়নাতে শিক্ষার হার ছিল 65.51%।
এবং 2018 সালে এটি বেড়ে দাঁড়ায় 95.16%। এর পরের উন্নয়ন সংক্রান্ত সিদ্ধান্ত ছিল টিবিইস। এই বিলের উদ্দেশ্য হলো প্রত্যন্ত অঞ্চলে অর্থনৈতিক উন্নতি নিয়ে আসা এবং জনসাধারণের জীবনযাত্রার মান উন্নতি করা। সহজভাবে বলতে গেলে এই বিলের উদ্দেশ্য হলো যে সমস্ত অঞ্চলের বাসিন্দারা অর্থের অভাবে কাজ করতে পারছে না তাদেরকে অর্থ প্রদানের মাধ্যমে নিজেদের কাজ এগিয়ে নিয়ে যাওয়া বা সম্প্রসারণে সহযোগিতা করা। টিবিইস এর সহযোগিতা চায়নার প্রায় সব সেক্টরে দেখতে পাওয়া যায়, যেমন টেক্সটাইল, ইলেকট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস। টিবিইস এর একটি বড় উদাহরণ হলো হুয়াওয়ে টেকনোলজি। এই কোম্পানিটা টিবিইস এর মাধ্যমে শেনজেন শহরে শুরু হয়েছিল, কিন্তু আজকের দিনে এটি টেলিকমিউনিকেশন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টিবিইস এর আরো একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে চায়নার লোকাল শহর ব্যানজোতে কিছু লোক মিলে জুতা তৈরির ফ্যাক্টরি শুরু করেন টিবিইস এর মাধ্যমে এবং সেটি ধীরে ধীরে বড় হতে থাকে। এখন ব্যানজোয়ের জুতা কেবল চায়নাতেই নয়, প্রায় পুরো বিশ্বে রপ্তানি করা হয়। 1990 সাল নাগাদ টিবিইস এর দৌরাত্মে প্রায় 100 মিলিয়ন লোকের চাকরির ব্যবস্থা হয়েছে। সাধারণত উন্নতশীল অঞ্চল এবং তুলনামূলক অনুন্নত অঞ্চলের লোকেদের মধ্যে ইনকামের একটা পার্থক্য দেখা যায়, যেটা টিবিইস এর কারণে অনেকটা কমে গিয়েছে। টিবিইস এর কারণে মানুষের কর্মসংস্থান হচ্ছে, ইনকাম বাড়ছে এবং চায়নার টোটাল আউটপুটের 20% আসছে টিবিইস এর মাধ্যমে। এবং এগুলো তখনই সম্ভব হয়েছে যখন জনগণ শিক্ষিত এবং দক্ষ ছিল এসব করার জন্য। 1980 সালে দ্যাং চায়নাতে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেছিল, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ট্যাক্স ইনসেনটিভস, অর্থাৎ ট্যাক্স পেমেন্ট কমিয়ে একটি নির্দিষ্ট অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করা, এবং রিল্যাক্সড রেগুলেশন, অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ আসার প্রক্রিয়া আরো সহজতর করে তোলা। বাইরের কোনো দেশ যখন অন্য কোনো দেশে বিনিয়োগ করে তখন তারা দেখে যে দেশে বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানে লোক শিক্ষিত এবং দক্ষ কিনা। চায়নাতে লোক শিক্ষিত এবং দক্ষ ছিল এবং শ্রমের মূল্য কম ছিল, সেই সাথে রিল্যাক্সড রেগুলেশন ছিল এবং টিবিইস এর কারণে অভিজ্ঞ জনবল ছিল। চায়নাতে শেনজেন প্রথম শহর, যেটা প্রথম ইকোনমিক জোন তৈরি হয়েছিল। এই শহরটা একটা জেলেদের মাছ ধরার শহর ছিল এবং কিছু সময়ের ব্যবধানে এই শহর বিশ্বের উন্নত শহরগুলির মধ্যে একটি হয়ে ওঠে। 1980 সালে শেনজেনের জিডিপি ছিল $0.3 বিলিয়ন, 2020-এর মধ্যে যার পরিমাণ দাঁড়ায় $429 বিলিয়ন। এসবের বাইরেও দেশের অবকাঠামো গঠনের জন্য সরকার যথেষ্ট বিনিয়োগ করেছেন, যেমন রেলওয়ে লাইন তৈরি, শহরে ভালো পাবলিক ট্রান্সপোর্ট এবং সেই সাথে সরকার সায়েন্টিফিক রিসার্চকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। সব ধরনের পরিবর্তনগত পলিসি নিয়ে ড্যাং এর মন্তব্য ছিল ক্রসিং দ্য রিভার বাই ফিলিং দ্য স্টোনস, অর্থাৎ প্রতিটা পাথর দেখে দেখে নদী পার হব। ড্যাং এর প্রতিটা সিদ্ধান্ত প্র্যাকটিক্যালি গ্রহণযোগ্য কিনা সেটা অনুধাবন করে এবং যথেষ্ট রিসার্চ করে নিয়েছেন। হঠকারিতার সাথে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ড্যাংকে পুরোপুরি হিরো ভাবাও ঠিক হবে না। ওনার উদ্দেশ্য অবশ্য ছিল মুক্ত অর্থনীতি গড়ে তোলা, কিন্তু তাও তিনি ছিলেন একজন একনায়কতন্ত্র নেতা। অর্থনীতিকে সমৃদ্ধ করার দৌরাত্মে এসবের প্রভাব পরিবেশের উপর কিভাবে পড়ছে সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না, এবং ড্যাং যদি চাইতো তবে চায়নার ডেমোক্রেসিতে পরিবর্তন আনতে পারত, কিন্তু এটা করেননি এবং ফলস্বরূপ বর্তমানে অন্য এক একনায়কতন্ত্র সরকার উঠে এসেছেন, যিনি নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। আমাদের আজকের আয়োজন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আপনার ইতিবাচক এবং নেতিবাচক উভয় মন্তব্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।